আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি ডক্টর তৌহিদুল হক। দর্শক, স্থানীয় আন্তর্জাতিক নানামুখী চাপকে সঙ্গে নিয়ে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে চতুর্থ মেয়াদে যাত্রা শুরু করা আওয়ামী লীগ সরকার। নিজের প্রথম বাজেটে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আনায় জোর দিলেও কিভাবে কোন পদ্ধতিতে কমানো হবে সে বিষয়ে দেননি কোনো দিক নির্দেশনা। বরং নতুন বাজেটে সাধারণ মানুষের দৈনন্দিন খরচের উপর নানা রকম করারোপ করায় মধ্যবিত্ত নিম্নবিত্তের মানুষের উপর খরচের বোঝা আরও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদদের কেউ কেউ। এছাড়া কোনো প্রশ্ন ছাড়াই মাত্র 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেয় নিয়মিত করদাতারা তিরস্কৃত হচ্ছেন বলে মনে করছেন কেউ কেউ। ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ সর্বকালের সর্বোচ্চ 1,82,000 কোটি টাকায় পৌঁছালেও বাজেটে এটি কমানোর কোনো উদ্যোগ নেই। বিনিয়োগ উৎসাহিত করতে পারে এমন উদ্যোগেরও অভাব দেখছেন কেউ কেউ। প্রস্তাবিত বাজেটকে চ্যালেঞ্জিং সময়ে একটি সাধারণ বাজেট হিসেবে আখ্যায়িত করে গবেষণা সংস্থা সিপিডি বলছে, বাজেটে মুদ্রাস্ফীতি, জিডিপি গ্রোথ, বিনিয়োগের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবসম্মত নয়, অতি উচ্চাভিলাষী। আর 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে যৌক্তিক, বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বলে মনে করছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আর সরকারের দাবি, চলমান অভ্যন্তরীণ ও বৈশ্বিক বাস্তবতায় সবচেয়ে সময়োপযোগী বাজেট দেয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয়, বাজেটে কী পেল সাধারণ মানুষ। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ডিইউজের সভাপতি সাজ্জাদ আলম খান তপু। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যে আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের উপর প্রশ্ন রাখতে পারেন সম্মানিত আলোচকদের কাছে, কিংবা বাজেট নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটিও আপনি ফোনে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায় অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ স্যার, আপনার কাছে আসতে চাই। একেবারে আজকের যে আলোচ্য বিষয়টাকে সামনে রেখেই প্রশ্নটি, যে এই বাজেটে সাধারণ মানুষ কি পাবে, তাদের জন্য কি সুখবর আছে? জি, ধন্যবাদ। আসলে একটু ভিন্ন প্রেক্ষাপটেই এবারের বাজেটটা উপস্থাপিত হয়েছে, কারণ নির্বাচনের পরে প্রথম বাজেট এবং নতুন অর্থমন্ত্রীর তারও প্রথম বাজেট। আরেকটা হলো যে একটা বিশেষ সময় বলা চলে যে আমাদের কোভিডের আগ পর্যন্ত বাংলাদেশের একটা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আমরা সবসময় প্রাউড ফিল করতাম যে আমাদের, এবং যেই ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির থাকার কারণে আমাদের কোভিডকালীন পিরিয়ডেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ভারতে -9% জিডিপি গ্রোথ থাকার পরেও আমাদের 3.6%-এর মতো গ্রোথ হয়েছে, কারণ ওইটা একটা শক্ত ভিত্তির উপর ছিল। পরবর্তীতে পোস্ট কোভিড প্লাস রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে আরম্ভ করে আমাদের টাকার মান কমে যাওয়া, সব কিছু মিলে এখন ফরেন রিজার্ভ বলেন, অর্থনীতি, মূল্যস্ফীতি বড় একটা চাপের মধ্যে আছে। এই বাজেটে কিন্তু সবারই একটা প্রত্যাশা, যেহেতু নির্বাচন পার হয়ে গেছে, তারপরে নতুন সরকার এসছে, যারা সাধারণ মানুষ তারা মনে করছে কিভাবে নিশ্চয়ই এমন কিছু ব্যবস্থাপনা থাকবে যাতে মূল্যস্ফীতিটা একটা নিয়ন্ত্রণে আছে। কারণ বেশ গত 2 বছর ধরেই মূল্যস্ফীতি একটা, যদিও বলা হচ্ছে সরকারিভাবেই 9%-এর উপরে, বাট কেউ কেউ এটাকে বলছেন আরো বেশি, বা ফুড ইনফ্লেশনও কিন্তু আরো বেশি। সুতরাং সাধারণ মানুষ আশা করছে যে তার যে জীবন জীবিকার ব্যয়, তার উপর যে প্রভাবটা পড়েছে তার নিশ্চয়ই এক ধরনের দিক নির্দেশনা এই মূল্যস্ফীতি কমানোর। সেটি কি বাজেটে দেখা যাচ্ছে? এখন যেটি হলো, বাজেটে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে যে মূল্যস্ফীতি হচ্ছে অগ্রাধিকার এবং এটাকে নিয়ন্ত্রণে আনা যাবে, এবং বাজেটেও টার্গেট করা হয়েছে এটাকে 6.5%-এ নিয়ে আসা যাবে। এবং আজকেও মাননীয় অর্থমন্ত্রী সম্মেলনে বলেছে যে এটি হয়তো কয়েক মাস সময় লাগবে, সময়ের পরে তার রিফ্লেকশনটা দেখা যাবে। এখন এইখানে একটা জিনিস কিন্তু উনি বলেছেন যে মনিটারি পলিসিতে যে ইনস্ট্রুমেন্টগুলো নেওয়া হয়েছে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য, সেখানে আপনাদের যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, মার্কেট বেসড ইন্টারেস্ট, পাশাপাশি
এই মনিটারি পলিসি যাতে ঠিকমতো কাজ করে তার জন্য যে ফিসক্যাল পলিসির যে একটা সমন্বয়, সেই সমন্বয়টা করা হবে। এবং এখানে বলা হয়েছে যে আমাদের যে সাপ্লাই চেইনটা আছে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে, সেইখানে এক ধরনের ত্রুটি আছে বলা হয়েছে, মানে অর্থাৎ ডিস্টোরশন আছে। তাহলে প্রবলেমটা কিন্তু আইডেন্টিফাইড, কিন্তু এই প্রবলেমটা দূর করবে কে? কারণ আপনি দেখেন, যখনই দেখবেন বাণিজ্য মন্ত্রণালয় নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের কতগুলো পণ্যের একটা দাম ঠিক করে দেয়, জি, সেটা দেয় হচ্ছে খুচরা পর্যায়ে। কিন্তু এখন উৎপাদনকারী এবং খুচরা পর্যায়ের মাঝখানে কিন্তু আমদানিকারক আছে, যারা আড়তদার আছে, পাইকারি বিক্রেতা আছে, যারা পুরো সাপ্লাই চেইনের মধ্যে একটা বড় ধরনের ভূমিকা পালন করে, কন্ট্রোল করে। তো সেই জায়গাটা কিন্তু অর্থমন্ত্রী কিন্তু সেখানে একদম সুনির্দিষ্টভাবে বলেছে, কিন্তু এটা কিভাবে দূর করা হবে? এই যে মধ্যস্বত্বভোগীদের, যার ফলে কিন্তু আনাগোনা, যে দৌরাত্ম্য। জায়গাটা, এই জায়গাটা কিন্তু আপনাকে দূর করতে হবে, সেটি আইডেন্টিফাই করতে। তো সব মিলে প্লাস হচ্ছে সাধারণ মানুষের কথা যদি বলেন, তার আরেকটা জায়গা আছে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, কিন্তু সেখানে আমরা দেখছি যে এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা শুনবো। অধ্যাপক ডক্টর আবু ইউসুফ স্যার, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আনোয়ার ইসলাম স্যার, আপনার কাছে আসতে চাই যে সাপ্লাই চেইনের প্রসঙ্গ, সেটি আমরা সমস্যাগুলো চিহ্নিত করা, দূর করা সম্ভব হচ্ছে না, যেটি অধ্যাপক আবু ইউসুফ স্যার বলছিলেন, এবং পাশাপাশি আমাদের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা মানুষের একটা বড় চিন্তার জায়গা, সে আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারবে কিনা। আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে যা সহ আলোচক তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমি যে আপনি একটা প্রশ্ন করেছেন আবু ইউসুফকে যে বাজেটে কি সাধারণ মানুষের জন্য কি আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে কি হবে পরে, সেটা কতটুকু কাজ করবে সেটা পরের কথা। কিন্তু অর্থমন্ত্রী যে নীতি কৌশল, বাজেট বাস্তবায়নের নীতি কৌশল, সেটা মূলত মূল্যস্ফীতিকে সামনে রেখে উনি বলেছেন। সেখানে বলেছেন যে যেটা দেখা যাচ্ছে বাজেটে, এবং আপনি মানে পত্রিকায় দেখবেন যে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, কতটুকু ইমপ্লিমেন্ট হবে জানি না। একটা হচ্ছে যে এই যে কার্ডধারীর সংখ্যা বাড়াবেন, হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে যে ওপেন মার্কেট, কার্ডধারী মানে কি? টিসিবি কার্ড, টিসিবি কার্ড, আর হলো ওপেন মার্কেট অপারেশন, যে ট্রাক সেল যে বলছে, সেটারও কিন্তু উনি মানে কার্যক্রমটা আরও বাড়াবেন, এই দুটো বলেছেন। এবং গ্রোথকে ধরে রাখার জন্য উনি শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, এই জায়গাগুলোতে উনি কিন্তু অ্যাড্রেস করেছেন। সেটা কতটুকু কাজ করবে সেটার বিষয়। যে তার সঙ্গে যুক্ত হচ্ছে যে আপনার যে সাপ্লাই চেনের যে ডিস্টোরশনটা হয়েছে, যেটা বাংলাদেশে এটা এখনও চলমান, বলবো যে আলোচনাগুলো আছে একটা বিশেষ গোষ্ঠী দ্বারা যে আমাদের ব্যবসা পরিচালিত হয়, সেই কথাগুলো আমরা কখনো কখনো সিন্ডিকেট বলি, এটার থেকে তো আমরা বেরিয়ে আসতে পারছি না। সুতরাং বাজার যারা আসলে নিয়ন্ত্রণ করে, বাজার অর্থনীতিতে যদি আপনি তাদের বাজারের স্বাভাবিক গতিতে চলতে না দেন, তখনই কিন্তু বাজারে সমস্যাটা হয়। সেখানে আমরা স্বাভাবিক গতিতে চলতে দিচ্ছি না, কারণ হচ্ছে যে চলতে পারছে না বিকজ অফ একটা গোষ্ঠীর এখানে নিয়ন্ত্রণে। আপনি জানেন যে আমাদের ইম্পোর্ট এই গোষ্ঠী, যে গোষ্ঠী আসলে বাজার ব্যবস্থার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তারাই কি বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আবার বাধা হয়ে দাঁড়াবে? আমি তো মনে করি যে তারা বাধা না, তারা তো যেভাবে চাচ্ছে অনেক ক্ষেত্রে বাজেটটা সেরকমই হচ্ছে, কিন্তু সেরকমই হচ্ছে তাদের সুবিধা। যেমন ব্যবসায়ীরা কিন্তু বলছে যে ব্যবসায়ী বান্ধব হয়েছে, কিন্তু জনগণ বান্ধব হলো কিনা সেটা কিন্তু কোনো সংগঠন কিন্তু সেভাবে বলেনি। কিন্তু ব্যবসায়ী বান্ধব হয়েছে, কিছু কিছু ডিসিসিআই তো বলেছে যে ব্যবসায়ী বান্ধব হয়েছে। কিন্তু জনগণের যে বক্তব্য, একেবারে জনগণ বলতে আমরা যাদেরকে বুঝাই, তারা কিন্তু যেটা দেখতে চায় তার অবস্থার পরিবর্তন হবে কিনা, তাদের বক্তব্য হলো এই বাজেটে সেটি তো সরাসরি বাজেটে নেই। এবং যেটা হলো যে বাজারে দেখুন কিছু জিনিসের দাম কমে, কিন্তু ঠিক আছে, কিছু বাড়ে, কিন্তু যেটা কমে সেটা আপনি বাজারে যদি যান, জুলাই মাসে 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা, সেটি অ্যাডজাস্ট হতে 4-5 মাস লাগে। কখনো কখনো দেখা যায় যে সেটা আর অ্যাডজাস্ট হয় না, কিন্তু যেটা বাড়ে সেটা আপনি পরের দিনেই কিন্তু বাজেট ঘোষণার পরের দিন থেকে শুরু হয় যে এটা বাড়াটা। এই যে একটা আমাদের দেশে যে একটা ট্রেডিশন চলে আসছে, এখান থেকে তো আমরা বের হতে পারছি না। সুতরাং এটার জন্য কারা জড়িত? এটা এই যে অতি মুনাফা করার এবং ব্যবসায়ী শ্রেণী, তারা কিন্তু জড়িত। যদি ওনারা বলেন যে না, এটা আমাদের অনেক দিকে ক্ষতি হচ্ছে, অনেক আমাদের কর বাড়িয়ে দিয়েছে, নানান কথা কিন্তু ব্যবসায়ীরা বলে। এবং এই যে 900 যে কথাটা, যেটা আমাদের যে 900 যে ক্যাপটা, এটা কাদের সুবিধা হয়েছে? ব্যবসায়ীদের সুবিধার জন্য করেছে। আপনি তখন হিসাব করে দেখেন যে আমাদের কর্মসংস্থান কতটুকু হয়েছে, এবং পাশাপাশি টাকা পাচারটা কি পরিমাণ হয়েছে। 6 মাসের একটি অপেক্ষার কথা বলছে অধ্যাপক ডক্টর আনোয়ার ইসলাম স্যার, সেটা কি মনে হয় 6 মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? না, আমি বলি যে স্বল্প মেয়াদে যে স্টেপগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে IMF বা আগে তো অর্থনীতিবিদরা বলেই আসছে, এতদিন বলে আসছে, সেটা স্টেপ নেওয়া হয়নি।
এখন কিন্তু আইএমএফের মানে শর্তের কারণে এই সংস্কারগুলো কিন্তু হচ্ছে। এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, এটা স্বল্প মেয়াদে এটা রেজাল্ট পাওয়া যাবে না। সে কারণেই বলা হচ্ছে যে 6 মাস পরে, এবং বিশ্বব্যাংকও কিন্তু বলেছে যে আগামী জুন মাসে মূল্যস্ফীতি কিছু কমবে এবং পরের বছরে এটা 6.6-এর ঘরে চলে আসবে। সুতরাং তারাও এটা মনে করছে যে এই সংস্কারগুলোর মাধ্যমে একটা সময় পরে কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট। মানে এই অভিযোগটি আছে, আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাই অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম স্যার। সেটি হচ্ছে যে আইএমএফের প্রেসক্রিপশন অথবা নির্দেশনায় এই বাজেটের কেউ কেউ বলার চেষ্টা করেন সমালোচকরা পুরোটাই নিয়ন্ত্রিত হচ্ছে। আবার আমার প্রশ্নটি আপনার কাছে থাকবে যে বাজেট হলো দেশের মানুষের জন্য এবং দেশের সার্বিক পরিস্থিতির ক্ষেত্রে যে অর্থনীতি তাকে কেন্দ্র করে। তো একটি আইএমএফের কাছ থেকে আমরা লোন নিয়েছি, কিন্তু তাদের পরামর্শে যদি আমাদের বাজেট নিয়ন্ত্রিত হয় তখন জনকল্যাণ বিঘ্নিত হবে কিনা, এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। পরবর্তী পর্যায়ে শুনবো সাজ্জাদ আলম খান তপু ভাই। আসতে চাই বাজেটের যে প্রশ্ন, দুজন সম্মানিত আলোচক যে আলোচনা করলেন, আপনি কিছু যুক্ত করতে চাইলে সেটি পারবেন, অবশ্যই করবেন, আমরা শুনবো। কিন্তু আপনার কাছে নির্দিষ্ট করে প্রশ্ন হলো যে বাজেট বাস্তবায়নে রাজনৈতিক কোনো চ্যালেঞ্জ আছে কিনা, বা রাজনৈতিক চ্যালেঞ্জ বাজেট বাস্তবায়নে কোনো প্রভাব রাখবে কিনা। এই যে বাজেট বাস্তবায়ন এর তো এক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, যেমন বলা হচ্ছে যে মূল্যস্ফীতির কথা আর কি। এখন এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবার জন্য অর্থমন্ত্রী তো অনেকটা খোলাসা করেছেন যে ডিসেম্বর নাগাদ অপেক্ষা করতে হবে আপনাকে, মাঝখানে 6 মাস। তিনি এই সংকোচনশীল যে নীতি, সেই নীতিতেই তিনি অটল থাকবেন, বেশ ভালো কথা। কিন্তু কোন কোন ইনস্ট্রুমেন্টের প্রয়োগ করবেন, কখন করবেন, কিভাবে করবেন, সেই স্বস্তির বার্তাটা কিন্তু তিনি খোলাসা করতে চাচ্ছেন না আর কি। সেটি হচ্ছে একটা দিক। সেটা কি মনে করেন পরিস্থিতির কারণেই কি? না, অবশ্যই। আমি হচ্ছে বাজেট যখন আপনি উপস্থাপন করেন তখন তো এটা আসলে খোলাসা করতে হবে, কারণ সাধারণের জন্যই আপনি করছেন। জনপ্রতিনিধিদের কাছে যখন উপস্থাপন করেন এটা সব জায়গায় ছড়িয়ে পড়বেন। আরেকটি জায়গা হচ্ছে যে এই যে ধরেন সিন্ডিকেটের কথা বলছি, এই সিন্ডিকেট, এই যে বাংলাদেশের যে জাতীয় সংসদ, এই সংসদে তো ব্যবসায়ীদের প্রবল আধিপত্য। আপনি যদি দেখেন যে এই সংসদে প্রতিনিধিত্ব করে ব্যবসায়ীদের প্রবল আধিপত্যের সেই জায়গাগুলোতে রয়েছেন। এই যে বাজেট দিল, এই যে পরোক্ষ কর, আমাদের হচ্ছে প্রত্যক্ষ করের যে করমুক্ত আয়ের সীমাটা বাড়াননি অর্থমন্ত্রী। আসলে মূল্যস্ফীতি বিবেচনা করলে এটা মানে বাড়ানোর কথা ছিল, বাড়াননি। কিন্তু আমরা দেখলাম যে পরোক্ষ কর বাংলাদেশে আসলে দিগন্ত বিস্তৃতি ছড়িয়ে দিয়েছেন তিনি। এবং তার যে এই পরোক্ষ করের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হয়? নিম্ন আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষ, মধ্যবিত্ত এরা। যারা উপরের মানুষ, উপরের জায়গা, তাদের বিষয় তো ভিন্ন। তাদের জন্য তো আরও নানান ধরনের সুবিধার মধ্যে আরেকটি সুবিধা তো যাদের রয়েছে যে আসলে কালো টাকা হয়েছে, অপ্রদর্শিত অর্থ রয়েছে। আজকে এনবিআর এর চেয়ারম্যান সাহেব দুটোকে আসলে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করেছেন, ঘুরে ফিরে হয়তো একই জায়গায় দাঁড়াবেন। সেই যে একটা মানে সৎ করদাতাদের সাথে একটা ভয়ঙ্কর ধরনের প্রতারণার একটা বিষয়, এই 15% টাকা দিয়ে আসলে টাকাটাকে মূল স্রোতে আনার জন্য। আমরা যদি 70 দশকের শেষ দিক থেকে শুরু করে এ পর্যন্ত যদি পরিসংখ্যান নেওয়া যায়, কালো টাকা সাদা করবার যতই ফন্দি ফিকিরের কথা বলা হোক না কেন, এতে কিন্তু আশা জায়গা নিয়ে টাকা এখানে আসে না। আমাদের যতই বলা হোক না কেন যে আমরা এটাকে আসলে একটু স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করলাম, বাইরে থেকে টাকা আসবে, যেটি বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন টাকাগুলো ব্যাংকে নিয়ে আসার জন্য তারা যে কথা বলছেন, কিন্তু আমরা তো এর সুফল দেখছি না। এর আগের অর্থমন্ত্রী কিন্তু সে ঘোষণা জাতীয় সংসদে বলেছিলেন, কিন্তু তার সুফল কিন্তু কার্যত অর্থে আমরা আসলে পাচ্ছি না, দেখছি না। কেন বারবার আসলে তাদেরকে সুযোগ দেওয়ার একটা জায়গা? কালো টাকার মালিক যারা, তারা আসলে পাতায় পাতায় চলে, ডালে ডালেও নয়। এটা তো সরকারের পক্ষ থেকে আজকেও এনবিআর চেয়ারম্যান বলেছেন যে আসলে কালো টাকার মালিক তো ভোগ বিলাসে ব্যয় করে। যদি আমি ভোগ বিলাসে ব্যয় করার জন্য অর্থ পাচার করে থাকি, তাইলে তো সেই টাকাটা হবে না। আমি যদি গ্রামের জমি বিক্রি করা টাকা দিয়ে আসলে মানে জুয়ার কোর্টে বসি, বাবার চিকিৎসার জন্য তো সেই অর্থ আমি ব্যয় করবো না। মানে এই কালো টাকা যদি পাচার হয়ে যায়, বিলাসবাসরে যদি ব্যয় হয়ে যায়, দেশ বিদেশে যদি ছড়িয়ে পড়ে, অথবা ওই দেশে যদি আটকাও পড়ে যায়, সেই টাকা তো ফেরত দিয়ে আসবার কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। এটা এর আগের বিদায়ী অর্থমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছিল, তার সুফল নাই। কালো টাকার যে অংশটি দেশের মধ্যে আছে এবং ব্যাংক হিসাবের বাইরে আছে, সেটি কি ব্যাংকমুখী হবে? সেই টাকা আসলে ব্যাংকমুখী করবার জন্য তো নানা ধরনের তৎপরতার জায়গা থাকে। ধরে নেন আমি একটা জমি বিক্রি করলাম, সেটি আসলে ট্যাক্সেবল ইনকামের একটা জায়গাতে আসলে কম পয়সা দেখানো হয়। সেই অর্থ আবার কোথায় বিনিয়োগ করব, সেটাকেও হয়তো বা দেখা গেল যে আমি একটা উজ্জ্বল রেখে হয়তো বিনিয়োগ করছি। এই ধরনের অপ্রদর্শিত অর্থ বাংলাদেশের অর্থনীতিতে রয়েছে। বাংলাদেশের যে কর কাঠামো, তাতে আসলে কালো টাকার উৎপাদনের পথ বন্ধ করার পথে কেউ আসছে না।
কিন্তু বাংলাদেশের সংবিধান বলছে যে কালো টাকা উৎপাদনের কোনো প্রক্রিয়াই আসলে বাংলাদেশে থাকবার কথা না। কিন্তু আমরা এই যে মানে 70-এর দশকের শেষ থেকে শুরু করে এখন পর্যন্ত নানান পদ্ধতিতে কালো টাকা সাদা করবার কথা বারবার বলা হচ্ছে, ট্যাক্সের রিবেট দেওয়া হচ্ছে, কিন্তু উৎপাদন বন্ধের যে প্রক্রিয়া, যেটা সংবিধান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল 72 সালে, সেই উৎপাদন বন্ধের সেই প্রক্রিয়ার জায়গাতে কিন্তু আমরা হাঁটতে পারছি না। তার মানে কি এখানেও কি তপুবাই যে আসলে জাতির আদুরে শব্দ সিন্ডিকেটের যে তৎপরতা, সেই তৎপরতাকে মূল বাধা হিসাবে দেখছেন? সিন্ডিকেট তো আমাদের বাজার কথা। এই যে এখনকার পদ্ধতিতে যদি আপনি দেখেন, আমাদেরকে বলা হলো যে সুদের হারটা আসলে উন্মুক্ত করে দিয়েছে। এটা যেমন হয়েছে, এই 9% সুদ 6% টাকা পাইতাম, এটা হয়তো 10% চলে গেছে। ব্যবসায়ীদের খরচটাও কিন্তু আনুপাতিক হারে বেড়েছে। আবার দেখেন যে এই ক্রনিং পে পদ্ধতির মধ্য দিয়ে আমাদের যে ডলার 117-118 টাকাতে নিয়ে যাওয়া হয়েছে, আমি তো আসলে আমদানি করি যে পণ্য, সেই পণ্যের দামও তো হু করে আপনি বাড়িয়ে দিয়েছেন আর কি। মানে এর যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টগুলোর জন্য এই যে পদ্ধতি, যে পদ্ধতিতে মূল্যস্ফীতি বাড়ে, বাজার ব্যবস্থাপনার যে ব্যত্যয় বা ত্রুটিপূর্ণ যে অবস্থান, সেগুলো আসলে তিনি কিভাবে আসলে অ্যাড্রেস করবেন, সেই জায়গাগুলো কিন্তু নাই। একই সঙ্গে কিন্তু আমার যে পরোক্ষ করের বিস্তৃতি বাংলাদেশ জুড়ে নানান জায়গায় নানানভাবে এখানে দিয়েছে। ইভেন কি যে জায়গায় আমার কর্মসংস্থান হবার সুযোগ ছিল, অর্থাৎ মূলধনী যন্ত্রপাতি আমদানির উপরেও কিন্তু বসিয়ে দিয়েছেন। আমরা দেখলাম যে এনবিআর এর চেয়ারম্যান মহোদয় খুব জোরালো ভাষায় বললেন যে আসলে জিরো ট্যাক্স তিনি আসলে কোথাও রাখতে চান না, যে কারণে তিনি সেখানে বসিয়েছেন। কোথায় বসালেন? এই সমস্ত জায়গায় এনবিআর এর প্রসঙ্গটি নিয়ে এই জায়গাতেই বলছি যে এই ওনার এই বক্তব্য কেন, এটা তো আইএমএফ এর সেই বাণীরই প্রতিধ্বনিত এবং সেটি তো আমরা দেখছি আইএমএফ যে সমস্ত জায়গায় ঋণ দিয়েছে, সেই সমস্ত জায়গায় কি হচ্ছে। এনবিআর এর প্রসঙ্গটি আপনার কাছ থেকে আলাদা করে শুনবো এই পর্যায়ে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আবু ইউসুফ স্যার। আসতে চাই সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা কর্মসূচির ক্ষেত্রে বলতে চাচ্ছিলেন, শুনতে চাই। জি, যেটি বললেন যে আসলে আপনার যে আজকের শিরোনাম সাধারণ মানুষ কি পেল, একটা জায়গা তো আমরা মূল্যস্ফীতির জায়গাটা, বাট এটাও কিন্তু আসলে এটার পথ নকশাটা আমরা দেখতে পাইনি আসলে। যদিও টার্গেট করা হয়েছে 6.5%, কিন্তু আগের বছরগুলোতেও যদি আমরা একটু দেখি, কিন্তু যেই টার্গেট করা হয়েছিল সেটা কিন্তু সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়নি। তো এবার দেখা যাক কি অবস্থা থাকে। আরেকটা হচ্ছে করমুক্ত আয়ের সীমা, যেটা ভাই বলেছেন যে সেখানে কিন্তু সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার একটা জায়গা ছিল, কিন্তু যে সেটা কিন্তু রিমেইন সেম, একই রকম আছে। সুতরাং সেখান থেকেও কিন্তু কোনো সুখবর সাধারণ মানুষরা পাননি। আরেকটা জায়গা আছে যেটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির, যে সেখানেও যে বরাদ্দটা আছে সেটাও গতানুগতিক বরাদ্দই, কিন্তু আগের যেরকম ছিল আপনার অ্যারাউন্ড 17%-এর মতো বাজেটের, আর যেটা জিডিপির অ্যারাউন্ড 2.5%-এর মতো। কিন্তু এখানে যেটি হলো যে সাধারণ মানুষের যে জায়গাটা, মনে করেন হয়তো ওল্ড এজ অ্যালাউন্স যেটা আছে, সেটার ভাতাভোগীর সংখ্যা হয়তো কিছুটা বাড়ছে, বা আর ভাতার পরিমাণ কিন্তু 600 টাকা, যেটা গত অর্থ বছরে বাড়িয়েছে 500 টাকা থেকে 600 টাকা। সুতরাং সেটা সেই জায়গার মধ্যে আছে। দুটো জায়গায় এই কর্মসূচির সুবিধাভোগী যারা, তাদের একটা বড় অভিযোগ হলো আসলে যে পরিমাণ অ্যালাউন্স অথবা অর্থ দেওয়া হয়, সেটি চলমান বাজারের সাথে তারা কোনোভাবেই তাল রাখতে পারেন না। আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদ্দেশ্যটা হচ্ছে তার যে জীবনযাত্রার ব্যয়, সেইটাকে কিছুটা সাপোর্ট দেয়া। এটা কিন্তু আসলে পভার্টিকে টার্গেট করার জন্য নয়। সেটি একটা জায়গা। দুটো জায়গা আছে যেটা স্বস্তির জায়গা, সেটি হচ্ছে একটা খাদ্য বান্ধব কর্মসূচি সারা বাংলাদেশে, যেটা রুরাল এরিয়াতে আছে, আর একটা হচ্ছে শহর এরিয়াতে, যেটি হচ্ছে ওএমএস, ওপেন মার্কেট সেল। কিন্তু সেই জায়গাতেও কিন্তু সেরকম কোনো উল্লেখযোগ্য বরাদ্দ কিন্তু আমরা দেখিনি। তার এই ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করার জন্য যেখানে 1 কোটি, তাহলে সরকার যে যৌক্তিক, বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য তিনটি শব্দ যে ব্যবহার করে বাজেটকে মানে সরকার মানে এবিসিসি যে সমর্থন করলো, তাদের সমর্থনের জায়গাটা কি শুধু সরকার যা বলছে তাকে গ্রহণ করা না? এটা হয়তো উনি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কিছু জায়গায় আপনি দেখেছেন যে কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে, হয়তো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কিছু জায়গায় সোর্স ট্যাক্স আছে সেগুলো কমানো হয়েছে, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে হয়তো ওনারা বলেছে। কিন্তু আমরা তো সাধারণ মানুষের কথা বলছি, যে তার যে জীবনযাত্রার ব্যয়, সেখানে একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আর একটা হচ্ছে যে তার করমুক্ত আয়ের সীমা, আর একটা হচ্ছে ইনফ্লেশনের যে জায়গাটা। কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আমরা সেরকম দেখিনি, যে আগে যেমন 1 কোটি যে ফ্যামিলি কার্ডের যারা সাশ্রয়ী মূল্যে সরকারের বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে থাকে, তো সেটি নিয়েও আসলে
সেটা তো তারা 1 কোটি কার্ডের ওই জায়গার মধ্যেই আছে, কিন্তু যেই 1 কোটি দেখেন এখানে কিন্তু একটা হিসাবের একটা বিষয় আছে। আপনি দেখেন আমরা সরকারিভাবে বলছি যে আমাদের যে হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে 2022 যে সার্ভের রিপোর্ট অনুযায়ী 18.7% আমাদের দারিদ্র্য সীমার নিচে আছে। এখন 18.7% মানুষকেও যদি আমরা কাভার করি তাহলে কিন্তু আমাদের সব মানুষকে কাভার করা হয়ে যায়। কিন্তু 1 কোটি মানুষ মানে হচ্ছে আপনার 4 কোটি পরিবার, মানে 1 কোটি পরিবার মানে হচ্ছে 4 কোটি মানুষ। তাহলে কিন্তু আমার সব দরিদ্র মানুষকে কাভার করার কথা। তার মানে এখানে দেখতে হবে নিশ্চয়ই ইনক্লুশন এরর, এক্সক্লুশন এরর বা যে লিকেজের কথাটা বলছি বা সিলেকশনের একটা প্রবলেম আছে। তাহলে তো কোনো দরিদ্র মানুষ কিন্তু এখানে বাদ যাওয়ার কথা না সামাজিক নিরাপত্তা কর্মসূচি। অধ্যাপক ডক্টর আবু ইউসুফ স্যার অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম স্যার, আমি আসতে চাই যে প্রশ্নটা আপনার কাছে রেখে যাও যে IMF এর প্রেসক্রিপশন কতটা মানা হয়েছে, এরকম একটা অভিযোগ আছে, আপনি কিভাবে দেখেন? আপনি ধন্যবাদ আপনাকে। IMF এর যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু অনেক আগে থেকে অর্থনীতিবিদরা বলে আসছে, কিন্তু সেখানে বার্গেনিং করার বিষয় আছে। ঠিক আছে, যদি ঢালাওভাবে আপনি সেগুলো সবগুলো আপনি মানে ফলো করতে চান তাহলে কিন্তু জনগণের মধ্যে প্রেশারটা পড়বে। আপনি একটা বলি যে IMF এর শর্তের মধ্যে কিন্তু ভর্তুকিটার ব্যাপারে বারবারই বলা হচ্ছে, কিন্তু আমাদের কৃষির যে এই সক্ষমতা যেখানে এসে দাঁড়িয়েছে, যেটা আমরা কোভিডের সময় দেখেছি যে কৃষির একটা মানে রক্ষা কবচ হিসেবে কিন্তু আমাদের কাছে উঠে এসছে, তখন কিন্তু এখনও চলছে এবং এবার উৎপাদন বাড়ার একটা আমরা পাচ্ছি আর কি। ঠিক আছে, সেখানে যদি আপনি ভর্তুকিটা উঠিয়ে দেন বা ভর্তুকি কমান তাহলে কিন্তু এটা একটা প্রভাব পড়বে। এই জায়গাটাতে কিন্তু এর সঙ্গে IMF এর সঙ্গে বার্গেনিং করার প্রয়োজন আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার তেল, গ্যাস এগুলোর দাম কিন্তু IMF বাড়াতে বলে, অর্থাৎ ভর্তুকি কমাতে বলে, এবং সেটাও কিন্তু সেই দিকেই সরকার যাচ্ছে এবং বছরে সম্ভবত 4 বার বিদ্যুতের দাম বাড়বে। যদি বিদ্যুতের দাম বাড়ে তাহলে আপনি সব উৎপাদনের দাম বেড়ে যাবে। তাহলে আপনি এখানে ওই যে মূল্যস্ফীতি কমানোর যে আপনি উদ্যোগ নিচ্ছেন সেটা কিভাবে কাজ করবে? একই সঙ্গে আপনি ইম্পোর্টের পরে আমরা তো 40% আমরা ইম্পোর্ট নির্ভর, আমরা এই কাঁচামাল সবই যেটা আমরা এক্সপোর্ট করি সেটারও কাঁচামাল কিন্তু আমরা ইম্পোর্ট আনতে হয়। সেখানে যে ডলারের যে প্রাইসটার কথা বলা হচ্ছে যে 17 থেকে 20 টাকার দিকে, যেটা 86 টাকা ছিল, 87 টাকা ছিল, সেটা এখন 120-22 টাকা উপরে উঠে গেছে। তাহলে আমাদের এই ইম্পোর্টের খরচ বেড়ে যাচ্ছে, তো সেগুলো বাজারে আসলে আপনার তো দ্রব্যমূল্য বাড়বেই। সুতরাং IMF এর যদি প্রেসক্রিপশন আপনি সবগুলো যদি আপনি ফলো করতে যান তাহলে কিন্তু মূল্যস্ফীতি সবচেয়ে প্রথম গিয়ে আঘাতটা হানবে মূল্যস্ফীতির উপর, এবং যেটা সাধারণ মানুষের উপরে। সেটি অন্য অর্থনীতিতেও দেখা গেছে, অন্য দেশের ক্ষেত্রে দেখা গেছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে এখন তো আমরা দেখছি গত 2 বছর আমরা কি একটা ব্র্যাকেট বন্দি হয়ে পড়লাম? এটা IMF এর সঙ্গে যেটা বলা হয় যে আমরা সবসময় একটা এই কি বলে ভিসিএস সার্কেল আছে না, সেই সার্কেলের মধ্যেই চলে যায়, একটা লোন নেওয়ার সাথে সাথে আরেকটা লোনের একটা আমাদের প্রয়োজন দেখা দেয়। আমরা কিন্তু লোনের বৃত্তের মধ্যে আছি। তবে আমাদের একটি যে আমরা বিদেশি লোন থেকে আমাদের বাজেট কিন্তু অনেকটাই আমার কার্টেল করে এখন বেশ অনেক নিচে নেমে এসছে, কিন্তু সেক্ষেত্রে গিয়ে আবার আমাদের যে অভ্যন্তরীণ যে সোর্স আছে, বিশেষ করে বেসরকারি বিনিয়োগের উপর কিন্তু একটা প্রভাব পড়বে। কারণ এবার এই ঘাটতি বাজেটের মানে পুরোটাই বলবো আমি, অল্প কিছু বাদ দিয়ে পুরোটাই কিন্তু আমরা ওই ব্যাংক চ্যানেল থেকে আমাদের দেশীয় শিল্পের মাধ্যমে কি দেশীয় শিল্পের প্রসার ঘটবে? না, দেশীয় শিল্পের প্রসার আমি বলি, শিল্পের প্রসার করতে হলে তো বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ করতে হলে অর্থ নিতে হবে। অর্থ যদি আপনার একদিকে যদি আপনি গভর্নমেন্টই টাকাটা নিয়ে নেয় তাহলে প্রাইভেট সেক্টরের জন্য থাকবে কি, এমনি তো ইন্টারেস্ট রেট বেশি। সুতরাং সে জায়গাটাও কিন্তু একটা বিষয় আছে, যেটা হলো বিনিয়োগের ক্ষেত্রে আমরা কর্মসংস্থান, এখন বেকারত্বের সংখ্যা তো আপনি জানেনই, সেখানে কর্মসংস্থান করতে হলে প্রাইভেট সেক্টরকে গুরুত্ব দিতে হবে। সরকার কতটুকু নিয়োগ দিতে পারে, বাকিটা তো পুরোটাই প্রাইভেট সেক্টরের। সেই প্রাইভেট সেক্টর যদি বিনিয়োগ করতে না পারে তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। এবং আরেকটি নতুন যে উদ্যোক্তা তৈরি করার সেটাও সেই জায়গাতেও পাশাপাশি আপনার 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সে তার জন্য আপনার এই জাতিকে প্রস্তুত করতে হবে। যে আরও আলোচনা শুনবো। সাজেদ আলম খান তবুবে আসতে চাই, NBR এর প্রসঙ্গে আপনি বলছিলেন যে যেটি কেউ বলছেন যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে NBR এর উপরে একটা চাপও আছে, এখন সেই চাপ সামাল দিতে গিয়ে আসলে তারা তালগোল পাকিয়ে ফেলছে কিনা? NBR এর কাজ কি, আয়টা করবে, আয় করতে পারলেই তো জনগণের জন্য কল্যাণের জন্য ব্যয়ের প্রশ্নটা আসবে। এখন যে লক্ষ্যমাত্রাগুলো ঠিক করে দেওয়া হয়, আমরা প্রতি বছরই দেখছি যে NBR আসলে হোঁচট খাচ্ছে। সেখানে কিন্তু নির্মমভাবে বাংলাদেশের অর্থনীতিবিদরা কিন্তু বলেই আসছে যে NBR এর বর্তমান কাঠামো দিয়ে এই বিপুল পরিমাণ অর্থ আয় করা হয়তো সম্ভব না।
তাইলে তার যে রিফর্মের কথা, অর্থাৎ এই রিফর্ম যদি হোমগ্রোন না হয় তাইলে এক ধরনের রেজাল্ট আসবে, আর এই রিফর্ম যদি আইএমএফের পরামর্শ হয় সেটা আর এক ধরনের রেজাল্ট আসবে আর কি। তা আমরা তো অলওয়েজ মনে করি যে আমাদের হোমগ্রোন রিফর্মটা খুব জরুরি, অর্থাৎ এনবিআর তার সক্ষমতা সেই জায়গাগুলোতে আসলে যেতে পারবে। এনবিআর ঢালাওভাবে বলছে যে আসলে কর অব্যাহতির যাদেরকে সুবিধা দেওয়া হয়েছিল সেগুলো আসলে তারা গুটিয়ে আনতে চাচ্ছে। এই যে গুটিয়ে আনার প্রবণতাটা, এইটার তো একটা সার্ভে লাগবে যে আসলে কার দরকার নাই, এতকাল কাকে অর্থ দিয়েছিলেন সেটা কাজে লেগেছে কি লাগে নাই, সেই জায়গাগুলো কি আসলে মৌলিকভাবে করেছে এনবিআর এর কাছ থেকে? কিন্তু সেই ধরনের তথ্য তলাশ কিন্তু সাধারণ মানুষ অথবা যাকে আপনি কর অব্যাহতির সুবিধা দিয়েছিলেন তার সাথেও কিন্তু তার খুব একটা আলোচনা হচ্ছে না। হঠাৎ করে এক অর্থ বছরে এসে আপনি বলছেন যে আমি তো এখান থেকে তুলে নিয়ে আসবো, আমি আসলে কাউকে জিরো ট্যাক্সের আওতায় রাখতে চাই না, এই যাত্রা আসলে মূলধনী যন্ত্রপাতি যিনি যে কাজের সুযোগ তৈরি করে দেবেন তারও মাথায় একটা বাড়ি দিয়ে দিলাম যে 1% মধ্যে তুমিও আসো। এই যে কাকে করবে না করার যে দরকার নাই, এবং এইটার জন্যই আমরা মনে করি যে দেশীয় সংস্কৃতির আদলে এইটার একটা রিফর্মের একটা জায়গা ছিল। আরেকটা এই যে বারবারই বলা হচ্ছে যে আমাদের তো বলা হয় যে বিপুল পরিমাণ মানুষ আসলে হয়তো কর জালের বাইরেই থেকে যায়, আবার যারা কর দিচ্ছে তারা নানান ধরনের চিঠি পায়, পত্র পায়। এই দায়টা কার আসলে? কর আওতার যে বাইরে থেকে যায় এই দায়টা আসলে কার? এনবিআর তো ঘুরে ফিরে দায় নিতে চায় না। না, নিতে হবে তাকেই, কারণ হচ্ছে যে করদাতাদের শনাক্ত করার দায়িত্ব এবং সেখান থেকে আসলে হয়রানি মুক্ত পরিবেশে করটাকে নিয়ে আসার দায়িত্বটা তারই। রাষ্ট্র তো সেই প্রতিষ্ঠানটাকেই দায়িত্ব দিয়েছেন। এখন তার সক্ষমতা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেই জায়গাটা তো দেখতে হবে, কারণ আপনারা দেখেছেন যে আমরা একটা সময় দেখতাম যে মানে কাস্টমস কর্মকর্তাদের সংখ্যায় তারা পরিবার বেশি ছিল, পরবর্তীতে বাংলাদেশে কিছু রিফর্ম করা হয়েছে এবং সেই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে এখন আয়কর কর্মকর্তাদের রয়েছে। রিফর্মটা এই কারণে দরকার, দেখেন যে ব্যক্তি আয় করে অর্থাৎ এনবিআর নিজস্ব অর্থ আয় করে, বা এই ঢাকা শহরে দেখবেন যে সমস্ত আয়করের অফিস হচ্ছে ভাড়া করা জায়গাতে, অর্থাৎ পরিকল্পনা তো ঢেলে সাজানোর একটা জায়গা তো থাকার কথা ছিল। এই তো গত বছর শুধুমাত্র এনবিআর এর একটা নিজস্ব ভবন হলো, অর্থাৎ আপনি করদাতাকে চিহ্নিত করবেন, শনাক্ত করবেন, তাকে করের আওতায় নিয়ে আসবেন, কিন্তু হয়রানি মুক্ত একটি পরিবেশ আসলে নিশ্চয়তা সেই জায়গাটাকে থাকতে হবে। একই সঙ্গে আপনার যদি একটা ফাঁদে ফেলে নয়, না ফাঁদে ফেলে মধ্যে দিয়ে, এখন তো ধরুন তথ্য প্রযুক্তির নানা ধরনের ব্যবহার আছে। আমরা জানি যে কতগুলো আসলে জায়গায় সেবা পেতে হলে 40-এরও বেশি ধরনের সেবা পেতে হলে আমাকে আয়করের নাম্বারটা রাখতে হয়, এবং এই জায়গাগুলো তথ্য প্রযুক্তির আসলে যদি আসলে কানেক্টিভিটি বাড়ে সেই ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অসংখ্য ধন্যবাদ। বিরতিতে যেতে হবে। অধ্যাপক ডক্টর আবু ইউসুফ স্যার প্রশ্নটি রেখে যায়, সেটি হচ্ছে যে বিভিন্ন সময় আলোচনা প্রতি বছর বাজেটের পরে আলোচনাটি হয়ে থাকে যে বাজেট বাস্তবায়নের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় একটা বড় গলদ রয়েছে, কিন্তু সেই গলদ আমরা প্রতি বছরই আপনারা আলোচনা করেন, সেই গলদের আসলে যে ঘাটতি অথবা যে দুর্বলতা যেগুলো থাকে সেগুলো কতটা আসলে পূরণ করা গেল বা এখন কি অবস্থা আছে সেই আলোচনাটি করব, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা, বাজেটে কি পেল সাধারণ মানুষ, যাচ্ছে আলোচনায় অধ্যাপক ডক্টর আবু ইউসুফ স্যার যে প্রশ্নটি রেখে যায় আসলে বাস্তবায়নের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় যে গলদের কথা আপনারা বিভিন্ন সময় বলছেন, কোনো পরিবর্তন কি দেখছেন? আসলে বাজেট অ্যালোকেশন নিয়ে আমরা যেরকম কথা বলি, বাজেট বাস্তবায়ন নিয়ে কিন্তু সে ধরনের আলোচনা হয় না। আপনি দেখবেন বাংলাদেশ হচ্ছে, আমার মনে হয় এই দিক থেকে যে পরিমাণ প্রি বাজেট কনসালটেশন হয় বা বাজেট দেওয়ার সময় যে পরিমাণ আলোচনা হয়, এরকম আলোচনা আর কোনো দেশে হয় কি না মানে আসলে আমার জানা নেই। কিন্তু বাজেট যখন বাস্তবায়ন হয় সেটা নিয়ে কিন্তু আর এরকম কোনো আলোচনা হয় না। পাবলিক মানি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2009 অনুযায়ী প্রতি 3 মাস অন্তর অন্তর সংসদে কিন্তু অর্থমন্ত্রীর একটা প্রোগ্রেস দেওয়ার কথা। সেটা হয়তো দেয়া হয় বা অনেক সময় আমরা শুনে থাকি 2 কোয়ার্টার একসাথে দেয়, কিন্তু সেটা পাবলিকলি অ্যাভেলেবেল না এই কোয়ার্টারলি রিপোর্টটা। কিন্তু কখনো কখনো নিয়ম রক্ষার্থের সেটা ওই আইনের মধ্যে আছে, কিন্তু এই যে কোয়ার্টারলি রিপোর্টটা সেটা যদি একটু ডিটেইল দেয়া যেত যে জনগণের সামনে আসলে কি প্রোগ্রেসটা হচ্ছে, তাহলে কিন্তু অনেক কিছু কিন্তু যে প্রোগ্রেসটা হচ্ছে, কোথায় বাধা আছে, কোন জায়গায় জনগণ কিন্তু জানতে পারতো। তা আমি মনে করি বাজেট ব্যবস্থাপনার একটা জায়গা হচ্ছে প্রতি কোয়ার্টারে
তার প্রগ্রেসগুলো ডিটেইলডে আলোচনা করা যে কি স্টেটেড এবং এই পর্যন্ত কি ধরনের প্রগ্রেস হচ্ছে, কিন্তু ডিটেইল কোনো অ্যানালিসিস কিন্তু আমরা বাজেট বাস্তবায়ন নিয়ে আসলে দেখতে পাই না। তো সেই জায়গাটা কিন্তু একটা মিসিং। তো সেই জায়গাটা আমার মনে হয় বাজেট বাস্তবায়নটা ঠিকমতো হচ্ছে কিনা সেই জায়গাটা দেখতে হবে। আরেকটা জায়গা হচ্ছে যে আপনি যখন বাজেট অ্যালোকেশন করেন আর বাজেট যখন আপনি ইমপ্লিমেন্টেশন করেন, তারপরে কিন্তু একটা জায়গা এক্সিকিউশনের যে জায়গাটা সেটা কে মনিটর করে, সেটা হচ্ছে আইএমইডি, যে আমাদের পরিকল্পনা কমিশনে সে যারা আছেন তারা কিন্তু এই জায়গাটা কিন্তু আমি মনে করি যে এই মূল্যায়নের জায়গাটা একটা থার্ড পার্টি, যেহেতু এটা গভর্নমেন্টেরই একটা সংস্থা, গভর্নমেন্টেরই একটা মূল্যায়ন করছে, তো সেক্ষেত্রে অনেক সময় সেই মূল্যায়নগুলো কতটুকু ইনকর্পোরেট করা হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই না। কিন্তু আমি মনে করি যে এক্ষেত্রে জবাবদিহিতার এই যে বাস্তবায়নের যারা স্টেক হোল্ডার, সেক্ষেত্রে তাদেরকে জবাবদিহিতার একটা প্রসঙ্গ আপনারাই বলে থাকেন, সেটি কি করতে গেলে খুব বড় বেশি অসুবিধার মধ্যে পড়তে হবে? নিশ্চয়ই না, কারণ এটা তো প্রক্রিয়ারই একটা অংশ। সেটা একটা ইনিশিয়েটিভ যদি নেওয়া হয় যে আসলে আমি যে বলছি 6.5% ইনফ্লেশন আমি নিয়ে আসবো, 3 মাসে কি পরিস্থিতি হলো তার একটা প্রগ্রেস হওয়া। আমি যে বলছি যে এখানে অনেকগুলা যে উদ্যোগের কথা বলা হচ্ছে সেটা 3 মাসে তার কি অগ্রগতি হচ্ছে, আমি মনে করি যে এরকম একটা যদি থাকে তাহলে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাও কিন্তু উভয় হবে, অবস্থাটি রক্ষা হবে এবং সেটি যে অগ্রগতির মাত্রাটাও অনেক বেশি শানিত হবে। অসংখ্য ধন্যবাদ। তার আলোচনা শুনবো অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম স্যার। প্রশ্নটি হলো, ব্যাংকের স্বাস্থ্য কতটা ফিরবে? ব্যাংকের স্বাস্থ্য কতটা ফিরবে তা তো আপনার বাজেটে দেখলেই বোঝা যাচ্ছে, কারণ বাজেট এবার কত 1,30 কোটি টাকা বোধহয় ব্যাংক থেকে নিতে হবে। হ্যাঁ, নিতে হবে। তাহলে যদি সরকার এটা নেয়, যেটা বললেন যে ঠিক আছে সরকারকে, সরকার তো একটা গ্রাহক অবশ্যই, তাই না, সেটা নেওয়াটা আমি কোনো মনে করি না, লোন নিতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই ব্যাংকের সক্ষমতা আছে কিনা। ঠিক আছে, আমরা কিন্তু দীর্ঘদিন থেকে দেখছি এই যে ব্যাংকিং সেক্টরটি একটা মানুষের মধ্যে একটা মানে অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে, কিন্তু কখনো কখনো ভীতি পর্যায়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যে মার্জিং করার একটা বিষয়, সেটি এখন আবার আলোচনা একটু থেমে গেছে, একটা ব্যাংক হওয়ার পরে কিন্তু থেমে গেছে, সেই একটা বিষয় আছে, এবং অনেকে ব্যাংকে গিয়ে টাকা পাচ্ছে না, এরকম একটা অভিযোগ কিন্তু আছে। এই অবস্থায় যদি এত অ্যামাউন্ট যদি সরকার নিয়ে থাকে, আমাদের ইকোনমিক্স একটা আছে যে ক্রাউডিং আউট ইফেক্ট একটা কথা আছে, সেখানে কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা যাবে কিন্তু প্রাইভেট সেক্টরে। তারা এই ব্যাংক কি সক্ষমতা আছে কিনা ওইটুক যে গভর্নমেন্টকেও লোন দেবে এবং কি বলে প্রাইভেট সেক্টরকেও লোন দেবে, সেই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এটা অনেক ব্যবসায়ী বলতেছে বিনিয়োগের ক্ষেত্রে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। সুতরাং এক শক্তিশালী কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর কখনোই ছিল না, এবং এখনো তো আরো। এই বাস্তবতা উপলব্ধি করা সরকারের জন্য কি খুব কঠিন হয়ে পড়ছে, নাকি সরকারের অন্য কোনো উপায় নেই? যদি টাকা যদি ছাপায় সেটা একটা বিষয় আছে, যদি ছাপায় আবার তাহলে কিন্তু মূল্যস্ফীতির ক্ষেত্রে একটা মানে যে আছে অলরেডি, মানে কি বলবো, ঘি দেওয়া আর কি পুনের মধ্যে আর কি, সেই অবস্থাটা হবে যদি করতে হয়। কারণ ব্যাংকগুলোর আমার তো মনে হয় না যে সেই সক্ষমতা আছে ব্যাংকগুলোর আর কি। আর এই যে আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশন কথা বলা হচ্ছে, সেটা কিন্তু আসলে প্রধানমন্ত্রী এখন কিন্তু প্রত্যেকটা টেকনিক মিটিংয়ে কিন্তু বারবারই এই কথাটা নিয়ে আসছে। কিন্তু আমি একটা জায়গায় সমস্যা দেখি যে আমাদের 2008 সালে যে পিপিআর, হ্যাঁ, পাবলিক প্রকিউরমেন্ট যে রুলসটা, সেই জায়গাটা মেনটেন করলে কিন্তু অনেক ক্ষেত্রে ইচ্ছা থাকলেও কিন্তু সময় ক্ষেপণ হচ্ছে। এটা এত একটা জটিল, এটা কোনো সংস্কার এখনও 2008-এর পর থেকে হয়নি। আমি কিছু ইউনিভার্সিটির কাজ করতে গিয়ে দেখলাম যে ওইটা মেনটেন করে জিনিস মানে প্রকিউরমেন্ট করা একটা সময় সাপেক্ষর ব্যাপার। এবং দেখুন আমাদের দেশে বাজেটের আমি দেখলাম যে প্রথম 3 মাসে 5%-এর মতন বাস্তবায়ন হয়, 6 মাসে হয় 15%, 9 মাসে গিয়ে হয় 30%-এর মতন, আর থাকে কয় মাস? 3 মাস। এই 3 মাসে কিন্তু যেন তেনভাবে আমি বলবো যে এখানেও এক ধরনের নয়েজ হয়, এখানে একদম নয়েজ হয়, সেখানে 80 থেকে 85% বাজেট বাস্তবায়ন করে। তাহলে কাজের গুণগত মান কী হবে, অ্যাকাউন্টেবিলিটি কী হবে, এবং গুড গভর্নেন্সের কী হবে, এটা তো আসলে আর বলার কিছু থাকে না। মানে আমাদের প্রক্রিয়াটাই কি অনেক সময় নিয়ে নেয় কিনা, প্রক্রিয়াটা আমার এই পয়েন্ট, প্রক্রিয়ার এটা ব্যাপার আছে, প্রক্রিয়াটা একটু সময় নিচ্ছে, সে জায়গায় আরও সহজীকরণ করা যায় কিনা সেটা কিন্তু একটু দেখার বিষয়। যদি আপনি প্রজেক্টগুলোকে সেই সময়ের মধ্যে যদি আপনি শেষ করতে চান, আমাদের কিছু টেন্ডেন্সি আছে যে এই সময় ক্ষেপণ করলে
কিছুটা চাপ দিয়ে রেটটা বাড়িয়ে নেওয়া যায়, সব কিছু মিলে এক ধরনের মানে ইন্টারেস্ট থাকেই কিন্তু এই প্রজেক্টগুলোর সময় বাড়ানোর ক্ষেত্রে। তো সেইগুলো থেকে যেটা ইউসুফ যেটা বললেন যে 3 মাস পর পর বা 4 মাস পর পর যদি এটার অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রোগ্রেস নিয়ে যদি একটা পাবলিকলি যদি এটা ডিসকাস করা হতো, বা আপনারাও কিন্তু করতে পারেন যে আপনারা তখন এই যে আমরাই পড়াশোনা করে এসে বলবো যে কোন অবস্থার মধ্যে আছে, এটা কিন্তু আমরা আলোচনা করতে পারি। এটা ভালো প্রস্তাব। এই আলোচনাটি ধারাবাহিকতা থাকা দরকার। সাজেদ আলম খান তপু, একই প্রশ্নটি আমি আসতে চাই যে বাস্তবায়নের জটিলতা। বাস্তবায়নের জটিলতাটা এইভাবে দেখবেন যে মে জুন মাসের একটা সিনড্রোম কিন্তু আমরা দেখি, রাজধানীতে দেখি, রাজধানীর বাইরে দেখি। এই যে হয়তো দেখা গেল যে রাস্তা কাটাকাটি হচ্ছে, মানে সংস্কার কাজ যদি দেখেন, অর্থাৎ এটা তো জুন ফাইনালের ভিতরেই সবকিছু শেষ করে ফেলতে হবে। খরচের পায়তারা, খরচের পায়তারা, কাজ কি হবে না হবে। স্যার কিন্তু এখানে একটা কথা বলেছে, আসলে কোয়ালিটি এক্সপেন্ডিচার হচ্ছে কিনা। আমরা তো আসলে টাকা ছাড়ের হিসাব করছি, টাকা তুলে নিয়ে গেছে সেই হিসাবটা করেছি, টাকা ছাড় হয়ে গেছে সেই হিসাব হচ্ছে। অর্থাৎ কোয়ালিটি এক্সপেন্ডিচারের জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। জনপ্রতিনিধিরা যে বরাদ্দ দিচ্ছেন এবং জনগণ আসলে গুণগত মানের সেই সেবাটা পাচ্ছে কিনা, সেই জায়গাটা কিন্তু অনেকটা ধোঁয়াশা থাকে। ওই যে একটা আইন তৈরি করা হয়েছিল, সেই আইনটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু কারা করেছিলেন, যে সরকার যখনই করেছিলেন, কিন্তু তারপরে কিন্তু আসলে পার্লামেন্টের সেই জায়গাতে আমরা দেখছি না। আমরা হয়তো অনেক সময় বিবিএসে দেখি যে আমাদের আসলে মূল্যস্ফীতির হারটা এখন এই জায়গাতে গেছে, কেন বাড়লো, কী কারণে বাড়লো, কোথায় মেজার নিতে পারলো না, হঠাৎ উল্লম্ফনের কারণ কি, সামনের কি অবস্থা, এটা কিন্তু আসলে খুব বেশি আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। অর্থাৎ দুর্যোগেরও যে আভাস দিতে পারবে, সেটাও কিন্তু বাংলাদেশের তথ্যপত্রের জায়গাতে আমাদের কাছে খুব বেশি থাকে না। অর্থাৎ এই যে মূল্যস্ফীতির লাগাম ছাড়া যে অবস্থাটা, সেটাও কিন্তু আমরা আসলে পাচ্ছি না। এখন এই কোয়ালিটি এক্সপেন্ডিচার করবার জন্য তৃতীয় পক্ষের একটি মনিটরিংয়ের ব্যবস্থা নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে। স্যাররাও হয়তো এই ব্যাপারে অনেক বেশি সরব এবং সচলও বলবো আর কি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে তো ওই রকমই একটা বিষয় যে দেশীয় অর্থনীতিবিদরা যা বলুক সেটা আসলে পাত্তা না দিলেও হয়তো বা চলবে আর কি। যখন হয়তো আবার বাইরে থেকে আসলে অর্থনীতিবিদদের মন্তব্য অথবা বক্তব্য খুব এক্সপার্ট ওপিনিয়ন মনে হয় না, এক্সপার্ট ওপিনিয়ন তাদের কাছে হয়তো মনে হয় না। তাদের কাছে হয়তো যে যার মতো করে ব্যাখ্যা দেয় যে আসলে খামাখা সমালোচনা করছে, মাস্টার সাহেবদের হয়তো এটাই হয়তো একটা কাজ, অথবা গবেষকদের মধ্যে এটা সমালোচনা করা এটাই কাজ। আসলে এই জায়গাগুলোকে আসলে আমলে নিয়ে তো আসলে সরকার দেখতে পারে যে কতটুকু যথার্থ বলছেন, এবং তাদের বক্তব্যটাই আসলে অনুপজ্ঞ বিশ্লেষণ ও প্রায়োগিক জায়গাতে গেলে আমার কাছে মনে হয় যে রিফর্মের জন্য যারা চাপাচাপি করে, আমাদের নানা ধরনের শর্তের বেড়াজাল দেয়, যারা শর্ত দেয় ওই শর্তের ওই টাকা নিয়ে কিন্তু নানা ধরনের রাজনৈতিক অর্থনৈতিক ভোগান্তিক বিশ্বের ইতিহাসে বহু জায়গায় তৈরি হয়েছে, এটা নতুন কিছু না। সেই জায়গার থেকে অন্তত পক্ষে আমাদের রিলিফ পাওয়ার একটা জায়গা ছিল। টাকা অবশ্যই কষ্টার্জিত টাকা, এই যে পরোক্ষ করের টাকা তো আসলে বেশি আসলে গায়ে আঁচড় লাগে সাধারণ মানুষের, নিম্ন আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, এদের দিকে আর কি। তো তাদেরও কিন্তু আঁচড়টা কমানো যেত যদি কোয়ালিটি এক্সপেন্ডিচারের সেই জায়গাটাকে যদি আমরা তৈরি করতে পারি। কিন্তু সেই তৈরি করবার জন্য রাজনৈতিক সদিচ্ছা, মানে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তারপর হচ্ছে আমাদের কিন্তু আইন কানুন কাঠামো বিধিবিধান খুব বেশি সংকট আছে এমন নয়। রাজনৈতিক সদিচ্ছা যত বেশি দৃঢ় হবে তত কিছু কিন্তু এই যে আইনি সংকট যদি থাকে, দুর্বলতা যদি থাকে, জটিলতা যদি থাকে, এগুলো কাটিয়ে তোলার উত্তরণ করবো তো আসলে খুব বড় বিষয় না। কারণ পার্লামেন্ট সচল থাকে বছর জুড়ে, যে কোনো সময় কিন্তু সেই জায়গার থেকে আসলে সেই জায়গাতে যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে বাজেট দিচ্ছি, প্রাক্কলন করা হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সরকারি কর্মকর্তারা এর সাথে সংযুক্ত রয়েছে। কাদের ব্যর্থতা এটা হচ্ছে? তাদের কি তিরস্কার পুরস্কারের ব্যবস্থা আছে? সেটি থাকলেও হয়তো কেউই জানে না। তিরস্কারের ব্যবস্থা তো কখনোই জানি না, শুনি নেই এই পর্যন্ত। কেউ কেউ বলেন সেখানেও ঘুরে ফিরে শুদ্ধাচার পুরস্কার, আর সেটা হতে পারে, কিন্তু এই তিরস্কার করবার প্রবণতাটা তো দরকার। যে আসলে ঠিক আছে, তোমার প্রতি যে দায়িত্বটা ন্যস্ত করা হয়েছিল জনসম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য, সেটা তো হলো না। কার কারণে হলো না সেটা আসলে খুব অসংখ্য ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ বিষয় অধ্যাপক ডক্টর আবু ইউসুফ স্যার আপনার কাছে আসতে চাই, যেটা আমাদের তবু ভাই উল্লেখ করলেন যে দেশি অর্থনীতিবিদদের যে মন্তব্য, সেটি আমার অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে, বাজেট বাস্তবায়নের প্রসঙ্গে, কিংবা মানুষের জীবনযাত্রার উপরে কতটা প্রভাব বিস্তার করতে পারে সেই প্রসঙ্গে আমরা দেখি এর চেয়ে ফরেন এক্সপার্ট যারা আছেন বা অর্থনীতিবিদরা আছেন আরও স্পষ্ট করে বললে যে হোয়াইট স্কিন অথবা ভিন্ন দেশের এদের ওপিনিয়নটার প্রতি এক ধরনের আমাদের বিশেষ আগ্রহ আছে। কারণটা কি? আসলে অর্থনীতিবিদদের কথা বলি বা গবেষকদের কথা বলি, তাদের বিষয়গুলো কি হচ্ছে, একটা এভিডেন্স বেসড অ্যানালিসিস তুলে ধরা। এখন তুলে ধরা এবং সেটা পলিসি মেকারদের কাছে কানেক্ট করে দেয়া। এখন পলিসি মেকাররা সেটা কতটুকু নিবে সেইটা হচ্ছে পলিসি মেকার। ফর এক্সাম্পল আপনি দেখেন যে যখন
বাজেট তৈরি হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদের সাথে কিন্তু আলোচনা হয়। অর্থনীতিবিদদের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে এই আলোচনা হয়, আমি নিজেও ছিলাম। কিন্তু ওই যে ওই যে রিকমেন্ডেশনের কতটুকু আপনার এই বাজেটে তার রিফ্লেকশন হলো তার একটা আমরা কিন্তু এবার অনুরোধও করেছিলাম যে এই যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো থেকে কতটুকু বাজেটে রিফ্লেকশন হচ্ছে, এই মতামতগুলো নেওয়া হচ্ছে, তার একটা মানে অ্যানালিসিস যাতে বাজেট বক্তৃতা থাকে। সুযোগে আমি আরেকটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনি যে ব্যাংক ঋণের কথা বলছিলেন, এবার দেখেন একক খাত হিসাবে আমাদের যে ইন্টারেস্ট সেটা হচ্ছে সর্বোচ্চ। মানে আপনি শিক্ষা এবং স্বাস্থ্য মিলে আমরা যে খরচটা করি সারা বাংলাদেশের তার চেয়েও বেশি টাকা হচ্ছে আমরা ইন্টারেস্ট পেমেন্টে দিচ্ছি। এটি কিন্তু আমাদের জন্য একটা অ্যালার্মিং। আমাদের অভ্যন্তরীণ রিসোর্স আপনাকে যদি মোবিলাইজ না করতে পারি, আমরা যদি টু মাচ ব্যাংক নির্ভরশীলতা হয়ে যায়, তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের যে রেভিনিউ মোবিলাইজ করার কিন্তু জায়গাটা আছে, কিন্তু সেই জায়গাটা কোনটা? জায়গাটা হচ্ছে পরোক্ষ কর না, কারণ পরোক্ষ করের সাথে সাধারণ মানুষের যে মূল্যস্ফীতি এগুলোর সাথে একটা সম্পর্ক। আপনি প্রত্যক্ষ কর যারা ট্যাক্স নেটের বাইরে আছে তাদেরকে আপনি নিয়ে আসার ব্যবস্থা। এখন যেটা করা হচ্ছে, যারা ট্যাক্স দিচ্ছে তাদেরটা 25% ছিল, এটা 30% করা হচ্ছে, তাদের উপরেই আপনি বেশি করছেন। কিন্তু যারা ট্যাক্স নেটের বাইরে আছে, যদি 1 কোটির উপরে টিন নাম্বার থাকে তাহলে 41 লাখ ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছে, বাকি যারা দিচ্ছে না তাদেরকে আনার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং যাদের টিন নাম্বারও নাই তাদেরকে আনার ব্যাপারেও একেবারে শেষ লাইনটি কি বলবেন? শেষ লাইনটি কি বলবেন? শেষ লাইনটা হচ্ছে ফিসক্যাল স্পেস আমাদের বাড়াতে হবে। ফিসক্যাল স্পেস যদি আমি বাড়াতে পারি তাহলে আমি সোশ্যাল সেফটি নেটে খরচ করতে পারবো, এডুকেশনে খরচ করতে পারবো, হেলথে খরচ করতে পারবো, আমার ব্যাংক নির্ভরতা কমে যাবে। ব্যাংক নির্ভরতা যদি কমে তাহলে সেখানে প্রাইভেট সেক্টর প্রমোট হবে, তারা ইনভেস্টমেন্ট পাবে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। তো সেই জায়গাটা আমার মনে হয় আমাদের ট্যাক্স জিডিপি রেশিও, যেটা অর্থমন্ত্রীও বাজেট বক্তৃতায় বলেছে যে ওয়ান অফ দ্য লোয়েস্ট, এবং উনি কতগুলো দেশের সাথে কম্পেয়ার করেছেন 8%-এর মতো, তো সেটাকে যদি আমরা 10%, ন্যূনতম 10%-এ নিয়ে যাই, যদিও ভারতে সেটি 15% মতো বা অন্য দেশগুলোতে 15%-এর উপরে আছে, তো সেটাকে নেওয়ার জন্য যে কার্যকরী যে পদক্ষেপটা, সেই কার্যকরী পদক্ষেপটা গ্রহণ করা উচিত। অধ্যাপক ডক্টর আবু ইউসুফ স্যার, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম স্যার, আসতে চাই যে এই কালো টাকা সাদা করার একটা প্রসঙ্গ শুরুর দিকে আমরা সেই আলোচনাটা করেছি, স্বচ্ছ আয়, জবাবদিহিতার যে প্রসঙ্গ, এই বাজেটে এই যে সততার অবস্থান সেটি কতটুকু দেখেন থাকবে? সেই যারা সৎভাবে অবস্থান, যেটা শুরুতে বলি যে কালো টাকার বিষয়টা যেটা আছে সেটার মধ্যে তো মানুষের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে, এবং যেটা থাকবেই। কারণ যে আমি কষ্ট করে, আমি ইনকাম করে আমি বেশি ট্যাক্স দিচ্ছি, আর যারা অবৈধ পথে বা অপ্রদর্শিত আয়টা তারা রেখে দিয়েছে, তারা এখন সেটাতে সুবিধা পাচ্ছে, রিবেট পাচ্ছে। এখানে তো মানুষের কী বলে স্বচ্ছতা এবং সততার বিষয়টা এখানে উঠে আসছে। সুতরাং এইটাই আলোচনা এবার বেশি হচ্ছে। আমি দেখি যে গতবারও ছিল কালো টাকা সাদা করার, কিন্তু এবার মানুষ বলছে যে তাহলে আমাদের আসলে সাধারণ জনগণের কথা সরকার ভাবে কি না, এই একটা বিষয় আছে। যে সেখানে এই বিষয়টা যদি তারা বলতো যে আমরা এভাবে গতবার আমরা পারি নাই, এবার এটা নিচ্ছে উদ্যোগ, এইভাবে আমাদের এই টার্গেট, এই টাকাটা নিয়ে আসবো, সে ধরনের কোনো নির্দেশনা কিন্তু নাই। সুতরাং এই একটা জায়গা আছে। আর আমি লাস্টে যেটা বলবো, যতটুকু বাজেট হয়েছে, যে উদ্যোগে নেওয়া হোক না কেন, দিন শেষে যদি রেজাল্ট পেতে চাই তাহলে গুড গভর্নেন্সের কথা বলতে হবে। মানে বিশেষ করে এখানে স্বচ্ছতার কথাটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে জনগণ বলবে যে যা বাজেট হয়েছে সেটা যতটুকু বাস্তবায়ন হোক, সেটা যদি গুণগত ব্যয় হয়, যেটা উনি বললেন যে কোয়ালিটি এক্সপেন্ডিচার যদি জনগণ বুঝতে পারে, তাহলেই কিন্তু এক জনগণের মধ্যে স্বস্তি আসবে যে সক্ষমতাটুকু, এখন বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের তৈরি হয়েছে। গুণগত ব্যয় হলে তো সে গুণগত একটা ফিডব্যাকটাও সে গুণগত হবে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সেটার জন্য জনগণের কাছে যেন স্পষ্ট হয়, দৃশ্যমান যেন হয় যে খরচটা গুণগত হয়েছে। একেবারে শেষ লাইন কি বলবেন? শেষ লাইন যে এটা সরকারের সদিচ্ছা থাকতে হবে এই বাজেট বাস্তবায়নের, এর বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ। সাজেদ আলম খান তপু, কিছু যোগ করবেন খুব ছোট করে? জি, যেটা কালো টাকা সাদা করার কথা, দেখেন বাজেট বক্তৃতাতেই কিন্তু বলা আছে যে করাপশনের ক্ষেত্রে 0 টলারেন্স, ওই বাজেট বক্তৃতাতে বলা আছে। আবার আপনি বলছেন যে নো কোশ্চেন, এটা কিভাবে সম্ভব? আপনি এই টাকাটা কোথা থেকে আসলো কোনো কোশ্চেন করা যাবে না। তাহলে এই শব্দটা আসলে আমাদের কনস্টিটিউশনের সাথেও যায় না। আপনার সরকারের বা আওয়ামী লীগ সরকারের যে নির্বাচনী ইশতেহার,
সেটার সাথেও যায় না, নীতি নৈতিকতার সাথেও যায় না। আমি মনে করি যে এটি কোনোভাবেই শুধু বাস্তবতার সাথে যায়, কোনো কিছুর শুধু সাথে বাস্তবতার সাথে এটাই যায়। কোনোভাবে অসংখ্য ধন্যবাদ, কাম্য না। সাজিদ আলম খান আমি তপু। যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন, ব্যাংক থেকে তো সরকার অনেক টাকা ধার কর্য করতে চায়, কিন্তু জি। শিল্পের তহবিল জোগাড়ের জন্য তো একটা পুঁজিবাজার বাংলাদেশে ছিল আর কি। সেই জায়গাটাকে কিন্তু আসলে খুব বেশি আসলে অপারেটিভ করা যায় নাই। এই বাজারের তো অস্থিরতা আছে, এর মধ্যে এক ধরনের গেইন ট্যাক্স হয়তো আরোপ করলো নতুন করে আর কি। এতে যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে, অথবা এই বাজারটাকে তুলে আনবার জন্য কোনো ধরনের ইনসেন্টিভের জায়গাটা কিন্তু অর্থমন্ত্রী এখানে কিছুই রাখেন নাই আর কি। যদি শিল্পের অর্থায়নের জন্য বিকল্প পথে হাঁটতে হয়, তাহলে আমাদের এখানে তো স্বীকৃত জায়গা হচ্ছে পুঁজিবাজার। সেই ধরনের একটি বাজারকেই আসলে কিভাবে সরকার তুলে নিয়ে আসবেন, সাধারণ বিনিয়োগকারীকে স্বস্তির জায়গাটাকে ফেরত দিবেন, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই খুব বেশি সময় পাবো না, তবু তবু ভাই একটু ছোট্ট প্রশ্ন করি। আজকে সাধারণ মানুষের কেউ গণমাধ্যমে বলছিল যে আসলে এই বাজেট তাদের জীবনে কতটা গুণগত পরিবর্তন আসবে, সেক্ষেত্রে তারা সরকারের কাছে জানতে চায় তাদের করণীয়টা কি। না, সরকারের করণীয় কি আসলে? মানে সাধারণ মানুষের করণীয় না, কি? সাধারণ মানুষের সুনাগরিকের দায়িত্বটা কি, যে তার যে কর দেবার কথা আর কি, রাষ্ট্রের যে সভ্যতাকে টিকিয়ে রাখতে, রাষ্ট্রকে টিকিয়ে রাখা এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে কর। সেই কর ব্যবস্থাপনাটাকে ন্যায্যতার ভিত্তিতে তার অংশগ্রহণটা তাকে আসলে নিশ্চিত করা দরকার। সঙ্গে সঙ্গে আসলে কর দেওয়ার সাথে সাথে রাষ্ট্রের অনেকগুলো দায়িত্ব বর্তিয়ে পড়ে আর কি। সেই জায়গাগুলোকে যাতে রাষ্ট্র আমাকে ফিডব্যাক দেয়, সেটাকে নিশ্চিত করে, সেটা কে করবে? সেই জন্যই তো আমার জনপ্রতিনিধি, যিনি আসলে আমার করটাকে ধার্য করে দিচ্ছেন। সেই জায়গায় ন্যায্যতার থাকতে হবে, সমতার বিধানটা থাকতে হবে। আর বাংলাদেশের সংবিধান যেটা মানে না, ঘোষণা দেয় নাই, এবং এই যে কালো টাকার যে উৎপাদন, সেই প্রক্রিয়ার পথটাকে দ্রুত আগে বন্ধ করতে হবে। তারপরে আপনি যেগুলো হয়েছে সেগুলো কি করবেন পরে। উৎপাদনের প্রক্রিয়া বন্ধ না করলে আসলে বছরের পর বছর সেটি উৎপাদন, এই কালো টাকা উৎপাদন কালো করার টাকা কি করে উৎপাদন হয়, হ্যাঁ। এটা নিয়ে আমাদের স্যাররা তো অনেক গবেষণা করেছেন। রাষ্ট্র স্বীকৃত সেই জায়গাগুলোকে যদি রাষ্ট্র যদি সেই ধরনের বুদ্ধি পরামর্শ নেয়, আর পৃথিবী জুড়েই এই ধরনের অনেক কাজ আছে যে কালো টাকা কিভাবে উৎপাদন হয়, কোথায় ঘুষ দিলে হয়, কোথায় ট্যাক্স ফাঁকি দিলে হয়, কোথায় কাস্টম ডিউটি না দিলে হলে হয়, কোথায় রপ্তানি টাকা ফেরত আনলে হয়। এই নিয়ে তো প্রচুর কাজ রয়েছে, এবং বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং তার সাবেক নেতৃবৃন্দ আমার মনে হয় যে অনেক বেশি কাজ করে। কোথায় উৎপাদন হয়? আপনি ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবেন, ধরলাম ফ্ল্যাটটার দাম হচ্ছে 1.5 কোটি টাকা। আপনি যখন রেজিস্ট্রি করছেন, আপনি কত দিচ্ছেন ওখানে? কখনো কি 1.5 কোটি টাকা আপনি ওখানে উল্লেখ করবেন? করছেন না। সরকার রেট ঠিক করে দেয়া আছে, মোজা ভ্যালু। কিন্তু তারপরে সেখানে 9-6 হচ্ছে। এই যে 9-6টা, সেখানে 9-6, সেখানে ফাঁকি, সেখানেও ফাঁকি। এভাবেই কালো টাকা উৎপাদিত হয়। অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম, অধ্যাপক ডক্টর আবু ইউসুফ এবং সাজিদ আলম খান তপু, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছি। জানিয়ে রাখছি, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি শুক্র থেকে রবিবার রাত 11টা 20 সরাসরি সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।